নমস্কার। আজকে আমরা ভারতের উত্তর পূর্বের মানে অসমের এক দারুণ ইন্টারেস্টিং ইতিহাসের গভীরে যাব, আহোম রাজবংশ। হ্যাঁ, আহোমদের কথা। প্রায় ৬০০ বছর শাসন করেছেন তারা। ভাবুন একবার, ৬০০ বছর। অথচ আশ্চর্য, আমাদের দেশের মূলধারার ইতিহাসে এদের কথা খুব কমই আসে, তাই না? ঠিক বলেছেন। সেজন্যই আজকের আলোচনাটা খুব দরকারি। আমাদের কাছে একটা লেখা আছে, আহোম রাজবংশ, উত্তর পূর্বের গৌরবময় ইতিহাস। হ্যাঁ, ওই লেখাটা থেকেই আমরা বোঝার চেষ্টা করব আহোমদের উৎস মানে কোথা থেকে এলেন তারা, কিভাবে এত বছর টিকলেন। তাদের সাফল্যগুলো কী ছিল, আর উত্তর পূর্ব ভারতের ইতিহাসে তাদের আসল প্রভাবটা কোথায়, একটা স্পষ্ট ধারণা তৈরি করাই লক্ষ্য আর কি। একদম। তো শুরুটা করি একদম গোড়া থেকে, মানে আহোমদের উত্থান কিভাবে হলো। আচ্ছা, দেখুন, সময়টা ১২২৮ সাল। সুকাফা নামে একজন তাই রাজপুত্র, তাই মানে এখনকার থাইল্যান্ড বা ওই অঞ্চলে? ঠিক ওই অঞ্চল নয়, তবে ওই গোষ্ঠীর। উনি এসেছিলেন আসলে বর্তমান চীনের ইউনান প্রদেশ থেকে। ও, ইউনান থেকে? হ্যাঁ, তো সুকাফা তার লোকজন নিয়ে পাটকাই পাহাড় পেরিয়ে এই ব্রহ্মপুত্র উপত্যকায় এলেন, আর এখানেই আহোম রাজ্যের পত্তন হল। সে তো বিশাল একটা জার্নি, ইউনান থেকে অসম। আচ্ছা, কিন্তু এই যে বললেন ৬০০ বছর, এত দীর্ঘ সময় ধরে টিকে থাকাটা তো মুখের কথা নয়। নিশ্চয়ই মিলিটারি পাওয়ার একটা বড় ফ্যাক্টর ছিল। অবশ্যই, মানে শুধু টিকেই থাকেনি, প্রবল শত্রুর বিরুদ্ধে স্বাধীনতা রক্ষা করেছে। বিশেষ করে মুঘলদের কথাই ধরুন। হ্যাঁ, মুঘল আমল তো প্রায় গোটা ভারত জুড়ে ছিল। একদম। কিন্তু আহোমরা তাদের বেশ ভালোভাবে ঠিকিয়ে রেখেছিল। এখানেই আসে ১৬৭১ সালের সরাইঘাট যুদ্ধের কথা। নামটা খুব বিখ্যাত। লাচিত বরফুকান, তাই তো? ঠিক, সেনাপতি লাচিত বরফুকান ব্রহ্মপুত্র নদের বুকে মুঘলদের বিরুদ্ধে তাদের যে নৌ প্রতিরক্ষা মানে নেভাল ডিফেন্স, সেটা সামরিক কৌশলের একটা অসাধারণ উদাহরণ। নিজেদের এলাকার ভূগোলকে কাজে লাগিয়েছিলেন তারা। ঠিক তাই। এটা শুধু তাদের বীরত্ব নয়, বুদ্ধিমত্তারও প্রমাণ। আচ্ছা, লাচিত বরফুকানের নাম তো আজও অসমে খুব শ্রদ্ধার সঙ্গে নেওয়া হয়। বুঝলাম, মিলিটারি দিকটা খুব শক্ত ছিল। কিন্তু শুধু যুদ্ধ করে তো আর ৬০০ বছর রাজত্ব করা যায় না, তাই না? রাজ্যের ভেতরের ব্যাপারটা কেমন ছিল, মানে অ্যাডমিনিস্ট্রেশন? এখানেই আহোমদের আসল বৈশিষ্ট্যটা বোঝা যায়। ওরা শুধু যোদ্ধা ছিলেন না, খুব ভালো প্রশাসকও ছিলেন। তাদের একটা দারুণ সিস্টেম ছিল, নাম পাইক প্রথা। পাইক প্রথা, সেটা কিরকম একটু বুঝিয়ে বলবেন? ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। ধরুন, রাজ্যের প্রায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ নাগরিক তিনি কর বা ট্যাক্স দিচ্ছেন না। তার বদলে পালা করে রাজ্যের জন্য শ্রম দিচ্ছেন। শ্রম দিচ্ছেন মানে? মানে ধরুন, কেউ হয়তো প্রতিরক্ষা বাহিনীতে কাজ করছেন, কেউ রাস্তা বানাচ্ছেন, কেউ পুকুর কাটছেন বা বাঁধ দিচ্ছেন। এই সব জনকল্যাণমূলক কাজ আর কি, করের বদলে শ্রম। বাহ, এটা তো খুব ইউনিক সিস্টেম। জনগণ সরাসরি রাজ্যের কাজে যুক্ত হচ্ছে। একদম। আর এটাই ছিল আহোম রাজ্যের অর্থনীতি আর মিলিটারির একটা বড় শক্তির জায়গা। কিন্তু অসম তো খুব ডাইভার্স জায়গা, অনেক জাতি উপজাতি। এই পাইক সিস্টেমে কি সবাই আসতো, বা সব গোষ্ঠীকে নিয়ে ওরা চলতো কিভাবে? এটাই ওদের আরেকটা বড় কৃতিত্ব। ওরা নিজেরা বাইরে থেকে এলেও এখানকার স্থানীয় যারা ছিলেন, যেমন ধরুন ছুটিয়া, কোচ, কাছাড়ি, এদের কিন্তু শুধু দাবিয়ে রাখেনি, তাহলে? বরং সম্মান দিয়েছে, শাসন কাজেও অংশ নিতে দিয়েছে, স্থানীয় রীতিনীতি, বিশ্বাস, এগুলোকেও যথেষ্ট গুরুত্ব দিত। একটা মেলবন্ধনের চেষ্টা ছিল আর কি। মানে একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচ ছিল বলতে পারি। হ্যাঁ, এক কথায় তাই। এই সবাইকে নিয়ে চলার নীতিটাই কিন্তু রাজ্যের স্থিতিশীলতার জন্য খুব জরুরি ছিল। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা ঐক্য গড়ে উঠেছিল। তার মানে মিলিটারি পাওয়ার আর সোশ্যাল হারমোনি দুটোই ছিল সাফল্যের কারণ। আচ্ছা, আর কালচারাল কন্ট্রিবিউশন মানে শিল্প, সংস্কৃতি? সেখানেও তাদের অবদান প্রচুর। আহোমরা যে শুধু রাজ্য চালিয়েছেন তা নয়, শিল্প সংস্কৃতিতেও ছাপ রেখে গেছেন। এখনও অসমে গেলে দেখতে পাবেন তাদের তৈরি করা বিশাল বিশাল পুকুরি, মানে বড় পুকুর, দোল বা মন্দিরগুলোও দেখার মতো। স্থাপত্যে আগ্রহী ছিলেন তারা। হ্যাঁ, আর কৃষির উন্নতিতেও জোর দিয়েছিলেন, নতুন নতুন কৌশল এনেছিলেন, অর্থনীতি মজবুত হয়েছিল তাতে। আর হ্যাঁ, তাদের বোনার কাজ, মানে বয়নশিল্প, বিশেষ করে মুগা সিল্ক। ওহ, মুগা সিল্ক, সোনালী রঙের যেটা। একদম, সেটা আজও অসমীয়া সংস্কৃতির একটা গর্ব, একটা আইডেন্টিটি। বাহ, সব মিলিয়ে তো দারুণ একটা ব্যালেন্সড সিস্টেম ছিল মনে হচ্ছে। কিন্তু এত ভালো চলল যখন,
পতনটা হলো কিভাবে, মানে এত বছর পর? দেখুন, কোনো কিছুই তো চিরকাল থাকে না। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে গিয়ে গণ্ডগোল শুরু হলো। রাজ্যের ভেতরেই সমস্যা দেখা দিল, মানে ইন্টারনাল কনফ্লিক্ট। যেমন মুয়ামারিয়া বিদ্রোহ। এই ধরনের ঘটনায় আহোম শক্তি বেশ দুর্বল হয়ে পড়ে। আর এই দুর্বলতার সুযোগ নিল পাশের দেশ বর্মা, মানে এখনকার মায়ানমার। বর্মী আক্রমণ। হ্যাঁ, বর্মী আক্রমণে আহোম রাজ্য প্রায় ধ্বংসের মুখে চলে যায়। সাংঘাতিক অবস্থা তৈরি হয়েছিল। আর এই সময়, মানে এই বিশৃঙ্খলার সুযোগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশরা ঢুকে পড়ল। ঠিক, ব্রিটিশরা এসে বর্মীদের হারারও, কিন্তু তারপর আর অসম ছাড়ল না। তারা অসমের কন্ট্রোল নিয়ে নিল। আর তার ফলে আহোম শাসনের শেষ। হ্যাঁ, শেষ পর্যন্ত 1826 সালে ব্রিটিশদের সঙ্গে ইয়ান্ডাবুর সন্ধি হল। এই চুক্তিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে দিয়েই আহোম শাসনের অফিসিয়ালি শেষ হয়ে গেল আর অসম চলে গেল ব্রিটিশ ভারতের অধীনে। প্রায় 600 বছরের একটা অসাধারণ জার্নির অবসান। তাহলে যদি সামারি করি, আহোমদের এই দীর্ঘ সাফল্যের কারণগুলো হল: 1. অসাধারণ মিলিটারি স্ট্র্যাটেজি আর প্রতিরোধ ক্ষমতা, বিশেষ করে মুঘলদের বিরুদ্ধে। ঠিক। 2. পাইক প্রথার মতো একটা ইনোভেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ আর ইকোনমিক সিস্টেম। 3. বিভিন্ন জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে চলার মানসিকতা, মানে সোশ্যাল ইনক্লুশন। একদম। আর 4 নম্বর অবশ্যই তাদের কালচারাল কন্ট্রিবিউশন, আর্কিটেকচার, এগ্রিকালচার, টেক্সটাইলস, এসব। সুকাফা থেকে লাচিত বোরফুকান, এদের গল্পগুলো সত্যি, মানে শুধু অসম নয়, আমাদের গোটা দেশের ইতিহাসের একটা ভাইব্রেন্ট কিন্তু কিছুটা আড়ালে থাকা অংশ। ঠিক তাই। এটা আমাদের মনে করিয়ে দেয় যে ভারতের ইতিহাস মানে শুধু দিল্লি আগ্রা নয়। এর প্রতিটা কোণায়, যেমন উত্তর পূর্বে, নিজস্ব গৌরবগাথা আছে। আহোমদের এই টিকে থাকা, এই সমন্বয় করার ক্ষমতা, এটা উত্তর পূর্ব ভারতের আজকের পরিচিতি তৈরিতেও একটা বড় ভূমিকা রেখেছে। এই পুরো আলোচনাটা শোনার পর আমার মনে একটা প্রশ্ন আসছে। প্রায় 600 বছর ধরে একটা অঞ্চলের শাসন সফলভাবে চালানোর পেছনে এই যে সামাজিক মেলবন্ধন আর প্রশাসনিক দক্ষতা আহোমরা দেখিয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতা ঠিক কতটা? মানে ওই সময়ের কৌশলগুলো থেকে, ওই ইনক্লুসিভ বা শ্রমভিত্তিক ধারণাগুলো থেকে আজকের দিনে কি আমরা কিছু শিখতে পারি? এটা বোধহয় আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয়।